আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ। মেডিকেল প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা ফলাফল তখনই করবা তুমি যখন তোমার পড়ার স্টাইলটা সবচেয়ে স্মার্ট হবে। স্মার্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি একই পরিশ্রমে স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট যতটুকু পড়ে তুমি তার চেয়ে অনেক বেশি পড়তে পারো, এবং এই পড়ার সিস্টেমটা তখনই আসবে যখন তুমি পড়ার মধ্যে হচ্ছে যে একটার সাথে আরেকটা হচ্ছে ম্যাচিং এবং মিক্সড করে পড়বা। ম্যাচিং এবং মিক্সড কি বলি, যেমন ধরা যাক একটু পড়লা ধরো যে ইংলিশ, তারপর একটু পড়লা কেমিস্ট্রি, একটু বায়োলজি, তারপর একটু ফিজিক্স, একটু জেনারেল নলেজ, এরকম মিক্সড করে করে যখন পড়বে তখন দেখবে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। আর মিক্সড না করে যদি খালি একটা না পড়ো, বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্ট কী করে যে একদিন টানা একটা সাবজেক্ট পড়ে, এটা একটা সবচেয়ে বড় ভুল পড়া। এভাবে পড়া যাবে না। প্রত্যেক দিন সায়েন্সের মিনিমাম 2টা সাবজেক্ট থাকতেই হবে, তার চেয়ে বেশি হলে আরও ভালো, কিন্তু মিনিমাম 2টা, এবং তার সাথে ইংলিশ জেনারেল নলেজ পড়তে হবে, এবং তার সাথে ওই 5টা টপিকস যেগুলো মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে। যেমন আজকে আমরা দুপুরে খেয়াল আছে, আমরা আজকে দুপুরে প্রায় 1 ঘন্টা 44-45 মানে প্রায় 1.5-2 ঘন্টা পড়ছি। 1.5 ঘন্টা জায়গায় একটু আমাদের বেশি টাইম লাগছিল সেকেন্ড টাইমের কাছে। সেখানে আমরা দেখলাম যে সায়েন্সের পড়লাম সম্ভবত ছিল হচ্ছে তোমার কোষ বিভাজন, এরপরে ছিল মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা, তারপরে পথের ভৌত আর কি বলে এটা ভৌত জগতের পরিমাপ, এরপরে জৈব রসায়ন পড়লাম, ইংলিশের পার্টস অফ স্পিচ, তারপর ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রি, এতগুলো জিনিস যে পড়া হয় কীভাবে হলো? কারণটা হলো যে আমরা আগেই টার্গেট করে ফেলি যে 1.5 ঘন্টা প্লাস মাইনাস টাইমে ইনশাল্লাহ সায়েন্সের 2টা সাবজেক্ট ইংলিশ জেনারেল নলেজ এবং মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে যেই 5টা টপিক্স গেম চেঞ্জ করে সেই 5টা টপিক্স পড়া। এই যে কাজটা এটা আমরা এখন থেকে আমাদের সামনের যতগুলো ব্যাচ, যেমন 26-এর যে সুপার কমান্ডো এটা তো হবে, এবং প্রি মেডিকেল তো তাদের উপর হিসেবে পুরোটা থাকতেছে, ওইখানেও আমরা এই সেট আপটাই করবো। এবং ফ্রাইডে মেডিকেল যেটা 27-এর 25 তারিখে, ওটার আগামীকালকে ওরিয়েন্টেশন আছে, ঠিক সন্ধ্যা 7টার দিকে ওরিয়েন্টেশন হবে। 25 তারিখ আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা ওরিয়েন্টেশন হচ্ছে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের। তা এইভাবে যদি একটা স্টুডেন্ট পড়ে, আমি আজকে কয়েকজন বললো যে ভাইয়া এখানে 1.5 ঘন্টায় যে পড়াটা হয় দেখা যায় সারাদিনে ওই পড়াটা হয় না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আগে ব্রেইনে ফিক্সড করে ফেলছি যে আমরা এই জিনিসটা পড়বো, ঠিক আছে? এইটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বিশ্বাস করো, এরকম করে যদি আমরা মানে লাইভে 1.5 ঘন্টায় যে পড়াটা পড়বো এই অনুযায়ী যদি মানে প্রত্যেক দিন কয়েকটা করে হচ্ছে এরকম করে হচ্ছে সেশন পড়তে পারি, বিশ্বাস করো মেডিকেলে চান্স পাওয়া তোমার নিশ্চিত। এবং চান্স পাওয়ার ক্ষেত্রে আমি যেটা বারবার বলি যে প্রথম থেকে যা পড়ছো কন্টিনিউয়াস রিভিশন দিবা, খাতা কলম নিয়ে অ্যাক্টিভলি পড়তে হবে। তা পড়ার যে স্মার্ট সিস্টেমটা আছে সেটা আমাদের খুব ভালো করে হচ্ছে মাথায় আনতে হবে। আরেকটা জিনিস যেটা যে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি বলবো কয়েকটা ফ্যাক্টর আছে। 1 নম্বর সেটা হচ্ছে যে ইংলিশ জিকেতে সে ভালো নাম্বার পাচ্ছে কিনা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেমিস্ট্রিতে ভালো নাম্বার পাচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে ওই টপিকসগুলো যেগুলোতে সমস্যা হয়, যেমন জৈব রসায়ন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের মেডিকেলে আসার ম্যাথগুলো, কেমিস্ট্রির মেডিকেলে আসার যে ম্যাথগুলো, এগুলো প্রত্যেক দিন আমরা রাখার কারণে অটোমেটেড স্টুডেন্টদের মধ্যে একটা উন্নতি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি, দেখি যে প্রশ্নগুলো কীরকম থাকে। নিম্নে কোন হরমোন আয়নের সমতা রক্ষার কাজ করে? আচ্ছা, এটা প্রশ্ন কোথা থেকে আসলো সেটাকে বলি। আমরা দেখবো সমন্বয় নিয়ন্ত্রণ যে অধ্যায়টা আছে ওইখানে তুমি দেখবে যে হরমোন আমাদের শরীরে যা যা হচ্ছে তৈরি হচ্ছে সেইটা একটা বড় রকমের ছক আছে। তা আমি তোমাকে একটু জাস্ট খেয়াল করাই দিই, ওটা আস্তে আস্তে আমরা পড়বো। ভালো করে খেয়াল রাখবা যে তুমি নাম শুনছো নিশ্চয়ই যে বৃক্ক বা কিডনি আছে না, কিডনির উপরে একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে সুপ্রারেনাল। কি নাম বলো তো? সুপ্রারেনাল। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। কি নাম বলো? অ্যাড্রেনাল। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কি কি সেটা? যেমন এগুলো থেকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড নিঃসৃত হয়, সাথে সাথে কিন্তু লিখে ফেলতে হবে নাহলে মাথায় থাকবে না। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড নিঃসৃত হয়, ওকে। এরপর হচ্ছে মিনারেলো কর্টিকয়েড। এরপরে রয়েছে যৌন কর্টিকয়েড। এই যে গ্লুকোকর্টিকয়েড আছে না, এর মধ্যে তোমরা মাথায় রাখবা যেটা গ্লুকোকর্টিকয়েডের মধ্যে কর্টিসল খেয়াল রাখবা, কর্টিসল। মিনারেল কর্টিকয়েডের মধ্যে আছে অ্যালডোস্টেরন। আর যৌন কর্টিকয়েডের মধ্যে তুমি ধরতে পারো হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হ্যাঁ আছে না এরকম, টেস্টোস্টেরন, এগুলো, ওকে। তা গ্লুকোকর্টিকয়েড যে কর্টিসল মূলত খেয়াল রাখবা, যেটা একদম সহজ করে বলি, 2টা জিনিস খেয়াল রাখবা। একটা হচ্ছে টেনশনের কারণে কর্টিসল বেড়ে যায়, টেনশন শব্দটা খেয়াল রাখো। আরেকটা জিনিস তুমি খেয়াল রাখবা যেটা ভালো করে তোমার মাথায় আনতে হবে, তুমি নাম শুনছো নিশ্চয় হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়া তো কর্টিসলের কাজ করে। অ্যালার্জি শব্দটা জাস্ট লিখে রাখো।
তুমি খেয়াল রাখো কোনো। আর অ্যালডোস্টেরন যে আছে না, এইটা হচ্ছে খেয়াল রাখবা যে মিনারেল মানে কি খনিজের যে বিভিন্ন উপাদান, তার মানে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো আয়ন যে আছে এগুলোর সমতা রক্ষা করা হচ্ছে অ্যালডোস্টেরন। আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো মেয়েদের বৈশিষ্ট্য, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, ছেলেদের হচ্ছে টেস্টোস্টেরন, এই জিনিসটা করবো। তাহলে বলছে কোন হরমোন আয়নের সমতা রক্ষা করে, তাহলে অ্যালডোস্টেরন। ওকে, তাহলে সাথে সাথে একটু কমেন্টস করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু তোমার মাথায় ইনশাল্লাহ আসতেছে। ওকে, নিম্নে কোন গ্রন্থিটি ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে? আচ্ছা, এখানে বলে রাখি বিপাক বানানটায় প আছে না, যাকে বলবো হ্যাঁ প দিয়ে একটা নাম আছে প্যারাথাইরয়েড। তাহলে ক্যালসিয়াম বিপাকে সহায়তা করছে প্যারাথাইরয়েড। আমরা ওই যে যতগুলো হচ্ছে গ্রন্থি আছে এবং গ্রন্থিগুলো থেকে যা যা নিঃসৃত হয় সেটা কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ। তুমি সাথে সাথে আগে নোট ডাউন করো। থাইরয়েড যে রয়েছে এখান থেকে হচ্ছে থাইরয়েড থেকে কি হয় জানো? থাইরয়েড থেকে হচ্ছে থাইরক্সিন মানে T3, T4 এবং হচ্ছে ক্যালসিটোনিন এগুলো কারণে, এগুলো আমরা আরেকটু পরে দেখবো ইনশাল্লাহ। পিটুইটারি যে রয়েছে এটার মধ্যে অগ্র পিটুইটারি আছে, পশ্চাৎ পিটুইটারি আছে। অগ্র পিটুইটারি থেকে অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, যেমন একটা হচ্ছে গ্রোথ হরমোন, তারপর ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরপর হচ্ছে লুটিনাইজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, তারপরে হচ্ছে যে এটাকে বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। বুঝতে পারতেছো আমার কথা আমি কি বলছি? দেখো কতগুলো হরমোন এখান থেকে হচ্ছে। তাহলে গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এইটার সাথে আরেকটা আছে, আমি জাস্ট তোমাকে বলবো, এখনই খেয়াল করবো, খুব ইম্পর্টেন্ট। এটা আমি একটু অন্য কালারে লিখবো। প্রোল্যাকটিনও আছে, প্রোল্যাকটিন। এগুলো সব হচ্ছে অগ্র পিটুইটারি থেকে। দেখো তোমাদের বইয়ের মধ্যে আবার কোনো কোনো জায়গায় একটু ভিন্নতা থাকে, যেমন আগেকার বইয়ে বেশ কিছু বই এখনো তোমাদের মধ্যে আছে, যেমন অগ্র পিটুইটারি একটা অংশ ভাগ করছে, পিটুইটারিকে 3টা ভাগে অনেকে ভাগ করে, অগ্র, মধ্য, পশ্চাৎ। যদিও খেয়াল রাখতে হবে এটা মূলত 2 ভাগ, অগ্র এবং পশ্চাৎ, কিন্তু কোনো কোনো জায়গায় অগ্র, মধ্য, পশ্চাৎও থাকে। সেক্ষেত্রে এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা এটা মধ্য পিটুইটারি থেকে হবে, এটা বলে রাখলাম, মধ্য পিটুইটারি থেকে হবে, পিটুইটারি। আর পশ্চাৎ যে পিটুইটারি আছে, পশ্চাৎ এই পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা জিনিস, একটা হচ্ছে এডিএস যেটাকে বলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এটা একটা পূর্ণ নাম আছে ভ্যাসোপ্রেসিন বলে। সালাউদ্দিন সর্দার তোমাদের, তুমি বোধহয় লাইভে থাকো নাই, বলে দেওয়া হয়েছে যে আমরা তোমাদের যেই জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো তোমাদের ঈদের আগে পর্যন্ত ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, ওগুলো হচ্ছে সাজিয়ে দিয়ে তারপরে শেষ করব। তা এই জন্য তো নতুন আমরা ওইটার আর কোর্স আনি নাই, যে ওইটা সাজানোর কমপ্লিট হয়নি, ওটা বলে দিয়েছি। তুমি হয়তোবা এই যে ক্লাস করো নাই, যেমন রেদনুল্লাহ রিয়াদ ক্লাস করে, ও কিন্তু জানার কথা, তুমি লাইভ হয়তো বা করো নাই। আমি স্পষ্ট করে আমরা এই যে 3 দিন আগেও বলে রাখছি। আচ্ছা, তাহলে পশ্চাৎ পিঠ থেকে এডিএস। আর অন্য জায়গায় একটা কোর্সগুলো করো, আমাদের এখানে তো করলাই, পড়াচ্ছে কি সেটা ফাইনালে পরীক্ষার হলে যায় বুঝতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কি পড়াচ্ছি আর পড়াই আর অন্য জায়গায় কি সেটা পরীক্ষার হলে গিয়ে টের পাবা। এডিএস, পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএস, আর হচ্ছে যে যেটা অক্সিটোসিন। তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমি যেটা জিনিস বলছিলাম যে অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন। যদি কোনো জায়গায় মধ্য পিটুইটারি থাকে তখন সেখান থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনও এইভাবে আছে কিন্তু বইয়ের প্যাটার্ন অনুযায়ী। আর পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএস এবং অক্সিটোসিন, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম বিভাগে সহায়তা করে প্যারাথাইরয়েড। ওকে, যেহেতু প্যারাথরমোন। লোহিত কণিকার উৎপাদন ত্বরান্বিত করে কোনটা? তা লোহিত কণিকার উৎপাদন ত্বরান্বিত করতে ইরাইথ্রোপয়েটিন বলে একটা হরমোন আছে, তাহলে ইরাইথ্রোপয়েটিন। ওকে, ফাইন, খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এখানে অন্য যেগুলো আছে একটু জাস্ট খেয়াল করতে পারি। থাইমোসিন আছে না, এটা থাইমাস থেকে ক্ষরণ হয়, থাইমাস থেকে। এটা অল্প বয়সে বেশি কার্যকরী হয় এবং এটা খেয়াল রাখবা যে হচ্ছে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, অ্যান্টিবডি তৈরিতে। তার মানে এই যে থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন ক্ষরণ হয়, যেটা অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, তার মানে এটা প্রতিরক্ষার সাথে সম্পর্কিত, প্রতিরক্ষার সাথে সম্পর্কিত। আর ক্যালসিটোনিন যে রয়েছে, ক্যালসিটোনিনের খেয়াল রাখবো যে এটা রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়। ইনসুলিন যেটা রয়েছে এইটা খেয়াল রাখবো যে তুমি রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায়, রক্তে গ্লুকোজ লেভেলটা কি করে, কমায় ফেলে। তার মানে রক্তে গ্লুকোজটা কমায়, সেটা কোষের মধ্যে ঢুকায় ফেলে। মালিহা বলছে যে প্রিমেডিকেল, হ্যাঁ প্রিমেডিকেলের দেখো তোমাদের রুটিনের মধ্যে আমরা প্রথম কয়েকটা লেকচার রাখি হচ্ছে যে এমসিকিউ অ্যানালাইসিস, যাতে
মেডিকেলের কোশ্চেন্সের প্যাটার্ন সম্বন্ধে ধারণা হয়। তারপরে হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক, দেখো রুটিনের মধ্যে দেওয়াই আছে, রুটিনের মধ্যে দেখবা যে চ্যাপ্টার ভিত্তিক যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাথে তোমার হচ্ছে যে লেকচার আছে, দেখলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে ইনসুলিন যেটা রয়েছে এটা কিন্তু রক্তে হচ্ছে গ্লুকোজের পরিমাণটা কমায়, কোষের মধ্যে গ্লুকোজের পরিমাণটা সে বাড়ায় ফেলে। তাহলে এবার যেটা আমরা ছিলাম কোন জায়গায়, লোহিত কণিকার ত্বরান্বিত করা ইরিথ্রোপয়েটিন। ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন ক্ষরণের সাথে কোনটি সরাসরি? তাহলে তুমি খেয়াল করো তো, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। আচ্ছা, এই দুইটা তো হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখো যে পশ্চাৎ পিটুইটারি থেকে আসে না, যাকে বলবো হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, এই যে পিটুইটারি যে গ্রন্থিটা আছে, এই পিটুইটারিটার সাথে হাইপোথ্যালামাসের কানেকশন আছে। পিটুইটারির সাথে কিসের কানেকশন? হাইপোথ্যালামাস। তার মানে হচ্ছে যে পিটুইটারি যে গ্রন্থির যা কিছু এখান থেকে নিঃসরণ হয় এটা কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। এই জন্য যদি বলে দেখো যে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন ক্ষরণের সাথে কোনটি সরাসরি জড়িত, দেখো উত্তর অপশনগুলো দেখো, হাইপোথ্যালামাস, থ্যালামাস, পন্স, মেডুলাম। তাহলে কি হবে? হাইপোথ্যালামাস, কারণ পিটুইটারির হচ্ছে চাবি, মেইন চাবি হাইপোথ্যালামাসের কাছে আছে। ওকে। থাইরয়েড হরমোন ক্যালসিটোনিন রক্তে কোনটির পরিমাণ কমায়? দেখো ক্যালসিটোনিন, দেখো ক্যালসিটোনিন বানানটা যদি তুমি দেখো তাহলে একটু খেয়াল করবা। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, এখানে এন আছে না, তাহলে রক্তে ক্যালসিয়াম কমায়, রক্তে ক্যালসিয়াম কমায়। তাহলে এনতে হচ্ছে নো, নো মানে হচ্ছে কম, মানে নেগেটিভ, তার মানে রক্তে ক্যালসিয়াম কমাবে হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে ক্যালসিটোনিন যেটা রয়েছে এটা ক্যালসিয়ামের পরিমাণটা রক্তে কমাবে। ওকে ফাইন, এটা খেয়াল রাখবো আমরা, ধরবো কিন্তু আমি। মানবদেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক, বিপাক বানানে প আছে না, প দিয়ে একটা প্যারাথাইরয়েড। এই যে প্যারাথাইরয়েড যে আছে এইখান থেকে প্যারাথাইরয়েড, এটা প্যারাথাইরয়েড, এইটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণে হেল্প করে। তার মানে প্যারাথাইরয়েড থেকে মূলত যে প্যারাথরমোনটা ক্ষরণ হয়, প্যারাথরমোন, প্যারাথরমোন যে রয়েছে এইটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক। এই খেয়াল রাখবা, বিপাক শব্দটা খেয়াল রাখলে খেয়াল রাখবা প দিয়ে প্যারাথাইরয়েড। নিচের কোনটি মিশ্র গ্রন্থি না আছে? মিশ্র গ্রন্থির ব্যাপারটাকে আমি তোমাকে বলি। গ্রন্থির মধ্যে একটা রয়েছে বহিখরা গ্রন্থি, বহিখরা, যেটা ইংলিশ হচ্ছে এক্সোক্রাইন। ইংলিশ কি বলতো? এক্সোক্রাইন, বহিখরা। আরেকটা আছে অন্তঃখরা, যেটা ইংলিশ হচ্ছে এন্ডোক্রাইন। আচ্ছা, এখানে বলে রাখি এই যে কোনটা বহিখরা গ্রন্থি, খুব সহজ। যেই গ্রন্থিগুলোর নালী আছে, কি আছে বলতো? নালী আছে। তার মানে যেই গ্রন্থিটার নালী আছে সেই গ্রন্থিটাকে বলে বহিখরা গ্রন্থি। তাহলে আমি যদি বলি এন্ডোক্রাইন কোনটা? যে গ্রন্থিটার কোনো নালী নাই, তার মানে অন্তঃখরা হচ্ছে নালীবিহীন গ্রন্থি, নালীবিহীন গ্রন্থি, নালীবিহীন যে গ্রন্থি আছে এটা হচ্ছে অন্তঃখরা। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নালীবিহীন যে গ্রন্থি অন্তঃখরা, এইখান থেকে যা নিঃসৃত হয় সেটাকে বলা হচ্ছে হরমোন। আর বহিখরা যে গ্রন্থি আছে ওইটা থেকে যেটা নিঃসৃত হয় সেটাকে বলা হচ্ছে এনজাইম বা উৎসেচক, অথবা আমরা বলতে পারি জুস। জুস যেমন আমাদের লালা গ্রন্থি, এটা হচ্ছে বহিখরা। ঘর্মগ্রন্থি, এটা হচ্ছে বহিখরা। আর অন্তঃখরা কোনটা? যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, হ্যাঁ, এই গ্রন্থিগুলো হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। আচ্ছা, আর মিশ্র কোনটা? মিশ্রটা খেয়াল রাখবা, যেটা যে গ্রন্থিটা এই দুই রকম কাজে করতে পারে। তার মানে ওই গ্রন্থির মধ্যে বহিখরা গ্রন্থিও আছে, অন্তঃখরাও আছে। তার মানে ওই গ্রন্থিগুলো থেকে একই সাথে কিছু গ্রন্থির নালী আছে, কিছু গ্রন্থির নালী নাই। যেটা নালী আছে সেটা থেকে এনজাইম ক্ষরণ হচ্ছে, আর যেটা নালী নাই সেইটা থেকে হরমোন ক্ষরণ হচ্ছে। তো এইরকম গ্রন্থিগুলোর নাম খেয়াল রাখবা যে সেইটা সাধারণত শয় শব্দটা থাকে, শয় শেষে, যেমন অগ্নাশয়, তারপরে হতে পারে শুক্রাশয়, এরপর হতে পারে ডিম্বাশয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? মাথায় ঢুকছে তো? ওকে বাই। তাহলে বলছেন নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? তাহলে অগ্নাশয়টা মিশ্র, শুক্রাশয় ভিতরে অ্যাড্রেনাল, এটা হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। এটা কি গ্রন্থি বলো? অন্তঃখরা, এটা কিন্তু মিশ্র গ্রন্থি নয়। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে কিন্তু ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকে পারবে না যে এটা কিভাবে আনসার করতে হয়। আচ্ছা, কোন হরমোন তৈরিতে আয়োডিনের প্রয়োজন হয়? সবসময় খেয়াল রাখবা, থাইরক্সিন যে আছে এটা তৈরিতে হচ্ছে, এই যে থাইরয়েডের এখানে থাইরক্সিন, এটা তৈরিতে হচ্ছে আয়োডিনের প্রয়োজন হয়। ওকে, এটা একটু ভালো করে খেয়াল করবো আমরা ইনশাল্লাহ। তাহলে ইনসুলিন, থাইরক্সিন, ডোপামিন, প্যারাথরমোন। থাইরক্সিন এইটা যে রয়েছে আয়োডিনের প্রয়োজন হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে এটাতে হচ্ছে যে আয়োডিনের প্রয়োজন হয়, আয়োডিনের প্রয়োজন হয়, আয়োডিনের প্রয়োজন হচ্ছে থাইরক্সিন। ওকে। নিম্নের কোন হরমোনটি রক্তচাপ বৃদ্ধি করে?
দেখো রক্তচাপ বৃদ্ধি করে এডিএইচ, হ্যাঁ এটা রক্তচাপ বৃদ্ধি করতে পারে। লুটিনাইজিং হরমোন এলডিএস, এলএইচ হচ্ছে লুটিনাইজিং হরমোন আর ফলিকুলেশন, তাহলে রক্তচাপ বৃদ্ধি করে এডিএস, অ্যান্টি ডায়রেটিক হরমোন, অ্যান্টি ডায়রেটিক। এটা মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করে, বাড়ানো কমানো দুই ক্ষেত্রে কাজ করতে পারে। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবা। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশ পিটিউটারি গ্রন্থির সাথে, তাহলে আমি বলছি না হাইপোথ্যালামাসের সাথে পিটিউটারি গ্রন্থি কানেকশন, তাহলে পিটিউটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে কোনটা বলো তো? হাইপোথ্যালামাস। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো যে প্রশ্নের প্যাটার্নটা কি হচ্ছে। তাহলে হরমোন থেকে প্রশ্ন কীরকম করে আসতেছে, যে আমরা জানি যে আমাদের যতগুলো গ্রন্থি আছে এই গ্রন্থিগুলো দুইটা টাইপে বিভক্ত, ঠিক না? কিছু আছে বহিঃখোরা, যেগুলো থেকে হচ্ছে কোনো নালী ওগুলোতে আমি পাবো খুঁজে, এবং সেইখানে তোমার হচ্ছে যে এনজাইম ক্ষরণ হবে। আর অন্তঃখোরা হচ্ছে যেটা নালী নাই এবং সেগুলো থেকে যেটা ক্ষরণ হয় সেটা হচ্ছে তোমার হরমোন। আর কিছু গ্রন্থি আছে যেটা নালী নাই এবং নালী আছে, এই দুই রকমই হচ্ছে যে অংশ আছে, সেটাকে বলে মিশ্র গ্রন্থি। তা মিশ্র গ্রন্থি আমরা খেয়াল করার জন্য বলি যে শয় থাকে, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, এই জিনিসগুলো এরকম থাকে। তাহলে মস্তিষ্কের কোন অংশ পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে? এটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস, এটা পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। ওকে, তাহলে এটুকু আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো। আচ্ছা, এখন তারপরে এই যে এটা আমরা পড়লাম না সায়েন্সের, একটু পড়ার পরে সাথে সাথে আমরা একটা কাজ করছি এখন, সেটা হলো যে এটার সাথে আমরা একটু ইংলিশ পড়বো, একটু জেনারেল নলেজ, এরকম করে মিক্সড করে করে। তাহলে যখন দেখা যাবে যে একই সাথে তোমার পড়াটা ভিন্ন ভিন্ন পড়া, তোমার হচ্ছে যে একসাথে প্যাকিং, মানে ওটাকে কি বলে যে প্যাকেট হয়ে যাবে, এবং ওই পড়াটা দেখবা যে ইনশাআল্লাহ যে শর্ট টার্ম থেকে আস্তে আস্তে লং টার্ম মেমোরিতে ইনশাআল্লাহ রিজার্ভ হবে। ওকে, আচ্ছা এখানে আমরা দেখি কি আছে, টেন্স। আচ্ছা, টেন্স নিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে দেখি আমরা যে এখানে কী কী আছে সেটা আগে আমরা দেখার চেষ্টা করি। দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য বুক, দেখো এরকম যখন প্রশ্ন থাকবে তখন তোমাকে আগে টেন্স থেকে, যখন মেডিকেলের প্রশ্ন আমরা চিন্তা করি তখন আমাদের প্রশ্ন দুইটা প্যাটার্ন থাকে প্রধানত, জাস্ট দুইটা নিয়ম যদি আমি বুঝতে পারি তাহলে টেন্সের যে কোনো প্রশ্নের আমি ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। সেটাকে আমি একটু বলি। প্রত্যেকটা টেন্সের একটা করে কোড থাকে, যতগুলো টেন্স আছে প্রত্যেকটার একটা করে কি আছে, কোড। কোনো বইয়ে তো পাবো না, কিন্তু এটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে টেন্সগুলোর কি আছে, কোড আছে। যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর কোড হচ্ছে 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 2, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 4, পাস্ট ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 6, পাস্ট পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 7, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 8, ফিউচার ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 9, ফিউচার কন্টিনিউয়াস টেন্স 10, ফিউচার পারফেক্ট টেন্স 11, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 12। তাহলে 1 থেকে 12 পর্যন্ত এরকম কোড দিয়ে দিয়েছি না? আচ্ছা, নামাজ হচ্ছে 8টার আগে বাংলাদেশে কোনো জায়গায় নেই, আমরা 8টা পর্যন্ত ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, এখন এই যে টেন্সগুলো রয়েছে এদের একটার সাথে আরেকটার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কীরকম? যেমন আমি যদি বলি 3, এর বন্ধু হচ্ছে 5, মানে কি একদিকে যদি 3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে 5 পাস্ট ইনডিফিনিট থাকবে। আবার আমি বলি 5, এর বন্ধু হচ্ছে 7, তার মানে একদিকে যদি 5 হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অন্যদিকে 7 পাস্ট পারফেক্ট থাকবে। 1-এর 5 জন বন্ধু আছে। 1-কে আমি বলি যে আল্লাহর সাথে কানেকশন করা, ওই যে আল্লাহ 1, তাহলে এটা হচ্ছে আমি বলি যে আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। তো তুই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, ভবিষ্যৎ ভালো হবে। ভবিষ্যৎ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স 9, অতীতে যে ভুল করছো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে বর্তমানে যে কাজটা করছি এই কাজটা ফলাফল কী হবে সেটা আমরা জানি না, এই যে বা একটা কাজ হয়েছে সেটা ফলাফল কেমন আছে আমরা জানি না, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3। এর আরেকটা বন্ধু হচ্ছে 11 আর ফাইনাল হচ্ছে 1। তার মানে 1-এর 5 জন বন্ধু হচ্ছে 953, 11, 1, এইভাবে খেয়াল রাখবো 953, 11, 1। এখানে বলে রাখি যে যদি চিরন্তন সত্য হয় তাহলে 1-এর বন্ধু 1ই হবে, চিরন্তন সত্য হলে কী হবে, 1-এর বন্ধু 1, আর না হলে এই সিকোয়েন্সটাই যে 9, 5, 3, 11, 1। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, যতগুলো টেন্সের বন্ধু হয়েছে একজনের সাথে আরেকজন, দুই দিকে যোগ করলে যোগফলটা জোড়া হবে। যেমন 3 আর 5 যোগ করলে কত হয়, 8, যোগফল জোড়া। 5 আর 7 12, জোড়া। 1 আর 9 10, জোড়া। 1 আর 5 6, জোড়া। 1 আর 3 4, জোড়া। 1 আর 11 12, 1 1 1। তার মানে দুই দিকে যে দুইটা টেন্স আসে তাদের যে কোডটা যোগ করলে যোগফল জোড়া হয়। তবে হ্যাঁ, ব্যতিক্রম একটা আছে। ব্যতিক্রমটা কি, একই সাথে যদি দুইটা কাজ বর্তমানে হয়, একই সাথে দুইটা কাজ যদি বর্তমানে হয়, দুইটা কাজ বর্তমানে হচ্ছে, একই সাথে দুইটা কাজ বর্তমানে হলে 1-এর বন্ধু 2 হবে। যেমন আমি যদি বলি যে
তুমি রান্না করতেছো, ওই সময় তোমার হাত পুড়ে গেছে। সাবজাংটিভের সমস্যা, সাবজাংটিভ বলে দিব। সাবজাংটিভ হচ্ছে স্পেশাল কয়েকটা হচ্ছে শব্দ আছে, আর্কস, রিকোয়ার, হ্যাঁ, এই শব্দগুলোর পরে ভার্বের সিম্পল ফর্ম হয়, অর্ডার থাকে, অ্যাডভাইস থাকে। তো আর্টস রিকোয়ার দিয়ে বেশি আসে সাধারণত। সাজেস্ট, এই তিনটা, আর্টস, রিকোয়ার, সাজেস্ট, এগুলোর পরে ভার্বের সিম্পল ফর্ম, নট প্রেজেন্ট ফর্ম। তার মানে হচ্ছে যে, যেমন এক্সাম্পল দিব এখন, তাহলে বুঝা, খেয়াল রাখিও। তাহলে একের সাথে দুইটা কাজ বর্তমান হলে একের বন্ধু দুই। যেমন আমি যদি বলি নীলা বার্নস আর হ্যান্ড, বার্নস আর হ্যান্ড and while she is cooking, while she is cooking, she is cooking। তুমি দেখো নীলা বার্নস আর হ্যান্ড, এটা কোন টেন্স? এটা যেটা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর কোড হচ্ছে 1। while she is cooking প্রেজেন্ট কন্টিনিউয়াস কোড 2। তার মানে একই সাথে দুইটা কাজ হলে একের বন্ধু দুই হয়। আজ একই সাথে দুইটা কাজ, দেখো একই সাথে দুইটা কাজ বর্তমানে, একের বন্ধু দুই। তাহলে একই সাথে দুইটা কাজ যদি অতীতে হয় তাহলে পাঁচের বন্ধু 6 হবে। তার মানে পাঁচ ইনডিফিনিট, পাঁচ কন্টিনিউয়াস। একই সাথে দুইটা কাজ যদি ভবিষ্যতে হয় তাহলে হচ্ছে 9 বন্ধু 10। ওকে, জিনিসটা বুঝতে পারছো? 8টার সময় তারাবি, তার আগে না। আর যার তারাবি শুরু হয়ে যাচ্ছে চলে যাও। তাহলে এইটুকু মাথায় আসছে তো আমি কি বলছি? ওকে, তাহলে এর সাথে আর দুইটা লাইন খেয়াল করবো আমরা, খুব ইম্পর্টেন্ট। বাই প্লাস যদি টাইম থাকে, বাই প্লাস টাইম, তাহলে 11 হবে। 11 বলতে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, আমি কি বলছি একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটা টেন্সের একটা করে কোড দিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2, প্রেজেন্ট পারফেক্ট 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4, পাস্ট ইনডিফিনিট 5, past continuous 6, past perfect 7, past perfect continuous 8, future indefinite 9, future continuous 10, future perfect 11, future perfect continuous 12। বলছি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 3 এর সাথে 5, মানে 3 হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। একদিকে 5 মানে পাস্ট ইনডিফিনিট, 5 এর বন্ধু 7, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। 1 5 জন বন্ধু 9 5 3 11 1। হ্যাঁ, আচ্ছা। এরপর একই সাথে দুইটা কাজ বর্তমান হলে একের বন্ধু 2, মানে বর্তমানে হয়েছে একসাথে দুইটা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে হলে একের সাথে দুইটা কাজ, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে হলে একের সাথে দুইটা কাজ, 9 বন্ধু 10। আর বাই প্লাস যদি কোনো টাইম থাকে তাহলে 11 বলতে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এইটুক যেটুক বলছে এইটার উপর দেখি আমরা টেন্সের কোশ্চেন্সগুলো কিরকম করে আমরা পারি। এখন একটু দেখবো আমরা যে কীভাবে এটা কাজ করছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো তো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা কোন টেন্স? এটা হচ্ছে দেখো পাস্ট ইনডিফিনিট, এটার কোড কত? 5। তাহলে 5 এর বন্ধুকে 7। 7 মধ্যে কী হবে দেখো তো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কোন স্ট্রাকচারে আছে দেখো তো? আই রেড হবে, আই ওয়াজ রিডিং না, আই হ্যাড রেড। দেখো সাবজেক্ট, হ্যাড, ভার্ব, পাস্ট পার্টিসিপল, সি নাম্বারটা। তাহলে 5 এর বন্ধু 7 হয়ে গেল না? হ্যাঁ, গালিব মাহমুদ ভালো আছে রে, পড়াশোনা হচ্ছে, রিল্যাক্স তো। আচ্ছা, ডোন্ট মেক সো মাচ নয়েজ আলামিন টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো তো এটা কি আছে? ডোন্ট মেক সো মাচ নয়েজ আলামিন টু স্টাডি ফর দি অ্যাডমিশন টেস্ট। তার মানে আলামিন হচ্ছে এখানে একটা কাজ করতেছে, ওই সময় বলতেছে নয়েজ করিও না, মানে একই সাথে বর্তমানে দুইটা কাজ। তাহলে ডোন্ট মেক সো মাচ নয়েজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একের বন্ধু 2 হবে। তাহলে ট্রাই হবে না, ট্রাইস হবে না, ট্রাইড হবে না, ইজ ট্রাইং টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট। তার মানে একই সাথে দুইটা কাজ বর্তমানে হইলে একের বন্ধু 2 হবে। ক্লিয়ার? ওকে, দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার আই অল মাই এক্সামস। বাই প্লাস টাইম আছে, এই দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার, এই যে বাইয়ের পরে এই যে একটা সময়, তাহলে কত হবে? 11। 11 বলতে কোনটা? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের কি বলো? পাস্ট পার্টিসিপল। তাহলে আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস। মাথায় আসতেছে না? ওকে, ফাইন। এরপর আমরা যাই দেখি, দি ট্রেন লেট 3 times দিস উইক। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং নিয়ম আছে, এটা বলে রাখি। এই যদি এরকম থাকে যে 2 times 3 times 4 times, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দি ট্রেন হ্যাজ বিন লেট, দেখো ট্রেনটা সিঙ্গুলার, হ্যাজ হচ্ছে ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার, হ্যাজ বিন, বিন হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল, লেট 3 times দিস উইক। মাথায় আসতেছে না? একদম ইজি। ওকে, এরপর বাই দ্য টাইম দে অ্যারাইভ, বাই প্লাস টাইম, তাহলে ফিউচার পারফেক্ট 11। 11তে হচ্ছে ফিউচার পারফেক্ট। বাই দ্য টাইম দে অ্যারাইভ, হি উইল হ্যাভ লেফট, এটাই হয়ে যায়। হি উইল লিভ হবে না, হি উইল লিভস হবে না, হি লেফট হবে না, তাহলে হি উইল হ্যাভ লেফট। বুঝাইতে পারতেছি? ওকে, বাই 2030, যে বাইয়ের পরে টাইম, তাহলে 11 মানে ফিউচার পারফেক্ট। আই উইল হ্যাভ ওয়ার্কড ফর দিস ফার্ম ফর 15 years, উইল হ্যাভ ওয়ার্কড ফর দিস ফার্ম ফর 15 years। তাহলে এই অনুযায়ী দেখো যে প্রশ্নগুলো কিন্তু আবার আছে। এবার দেখো হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, দেখো তুমি যখন ক্লাসে যাচ্ছ, দি ডগ বাইট মি, এ ডগ বাইট মি, এ ডগ বাইট মি, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। দেখো আমি যখন ক্লাসে যাচ্ছিলাম কুকুর দ্বারা আমি আক্রান্ত হয়েছে, কুকুর আমাকে কামড় মারছে, তার মানে আই ওয়াজ। দেখো
হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস, এটা হচ্ছে তুমি দেখো আই ওয়াজ বিটেন বাই এ ডগ, মানে ওই সময় আমি একটা কুকুরের দ্বারা কি হয়েছে আক্রান্ত হয়েছিলাম, ঠিক না, কুকুর আমাকে হচ্ছে কামড় মারছিল। তাহলে তুমি দেখো যে জিনিসটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু মূলত দেখো এটা হচ্ছে যে প্যাসিভে আছে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, এইটা কিন্তু এই যে 6 মানে পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে এই যে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, মানে এটা হচ্ছে মূলত দ্য ডগ বাইট মি যেটা আছে পাস্ট টেন্সে যেটা হয়, ঠিক আছে, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। ওকে ফাইন। তারপরে যদি যাই আমরা দেখি কি রয়েছে, ইফ টিচিং মোর ফিওর টিচার স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। আচ্ছা এই প্রশ্নটা আসছে, এটা মূলত কন্ডিশনাল থেকে আসছে। কন্ডিশনালটা একটু আমরা বলি, যদি খুব 1-2 মিনিটে কন্ডিশনালটা বুঝাই দিই কেমন হবে। কন্ডিশনালটা মূলত হচ্ছে আমি বলি কন্ডিশনাল মানে একটা দাড়িপাল্লার মতো। দাড়িপাল্লার 2টা দিক থাকে না, একদিকে যদি থাকে, যেমন আমি এক্সাম্পল দিই তাহলে সরাসরি তুমি বুঝে ফেলবা যে এটা কি বলতেছে ভাইয়া, খুব সহজ। যেমন আমি যদি বলি ইফ হি গোস, দেখো এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ফিউচার ইন প্রেজেন্ট হবে আই উইল ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আমরা একদিকে যখন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তখন এখানে ফিউচার ইন প্রেজেন্ট উইল বা শ্যাল হইল, ওকে। একদিকে যখন পাস্ট ফর্ম থাকে, যেমন ইফ হি ওয়েন্ট, ভার্ব পাস্ট ফর্ম, তখন এখানে ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট মানে দাঁড়িপাল্লার এদিকে চেঞ্জ হবে, উইলের জায়গায় উড, শ্যালের জায়গায় শুড, এরকম আই উইল ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আবার এদিকে যদি তুমি খেয়াল করে দেখো দাঁড়িপাল্লার ইফ হি হ্যাড গান, দেখো এখানে হ্যাডের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে তখন পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট উড হ্যাভ, শুড হ্যাভ, এই সময় ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেমন আই শুড হ্যাভ বা উড হ্যাভ, যেটা দাও তুমি, ডান দ্য ওয়ার্ক। তাহলে এই দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ফিউচার ইন প্রেজেন্ট, উইল শ্যালের পর মূল ভাব, পাস্ট ফর্ম এখানে ফিউচার ইন পাস্ট, উড শুডের পর মূল ভাব, পাস্ট পারফেক্ট এখানে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ শুড হ্যাভ এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল। এই যে প্রেজেন্ট ফর্মের এদিকে ফিউচার ইন প্রেজেন্ট, এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট। এখানে পাস্ট ফর্মের পরে এখানে ফিউচার ইন পাস্ট, উড শুডের পর মূল, এটা সেকেন্ড। এখানে তুমি দেখো যে হ্যাডের পর ভার্ব পাস্ট পার্টিসিপল, মানে এটা হচ্ছে এই যে ই প্লাস পাস্ট পারফেক্ট, এরপরে হচ্ছে পারফেক্ট কন্ডিশন, শুড হ্যাভ, উড হ্যাভ এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হলো থার্ড। আরেকটা আছে চিরন্তন যদি সত্য হয়, চিরন্তন সত্য হলে যেমন আমি যদি বলি ইফ ইউ হিট ওয়াটার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ইট টার্নস ইনটু ভ্যাপার, ইট টার্নস ইনটু ভ্যাপার। দেখো ইফ ইউ হিট ওয়াটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোড হচ্ছে 1, ইট টার্নস ইনটু ভ্যাপার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও 1। তারপরে চিরন্তন সত্য হলে 2 দিকে প্রেজেন্ট ইনডিফিনিট, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, এই জন্য এটাকে বলে জিরো কন্ডিশনাল বলে। আর এই যে কন্ডিশনালের যে আলোচনাটা আমরা করছি, এটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই বাক্যগুলো অ্যাক্টিভেও থাকতে পারে, প্যাসিভেও থাকতে পারে। এখানে একটা জিনিস শুধু খেয়াল রাখো, যদি কোনো বাক্য, যে কোনো ইংরেজির বাক্য যদি প্যাসিভ ভয়েসে থাকে, একটা বাক্য যদি প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে থাকলে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব বসাতে হবে, এটা 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর যে নিয়মটা সেটা কি, সেটা হলো যে একটা বাক্য যখন প্যাসিভ ভয়েসে, তখন এটা চিনব কি করে, মানে প্যাসিভ ভয়েসে থাকলে আমি একটা অক্সিলারি ভার্ব বসাইতেই হবে যে কোনো বাক্যে। এখন প্রশ্ন হলো যে একটা বাক্য যে প্যাসিভে আছে, এটা আমি চিনব কি করে? প্যাসিভে চেনার বুদ্ধি কি, দেখো একটা বাক্য প্যাসিভ ভয়েস চেনার উপায়, বাক্যটা প্যাসিভে আছে কিনা, প্যাসিভ ভয়েস চেনার উপায়, চেনার উপায়টা হচ্ছে সাবজেক্ট সাধারণত বস্তুবাচক হয়, সাবজেক্ট সাধারণত কি হয় বলো, বস্তুবাচক হয়। এক্সাম্পল দেয়, যেমন আমি বলি দি পেন ইজ লস্ট, দেখো এটা পেনটা বস্তুবাচক, এই যে আমি যার পর ভার্ব পাস্ট পার্টিসিপল হয়েছে, ঠিক না। আরেকটা হইতে পারে সাবজেক্ট ব্যক্তিবাচক হওয়ার পরে প্যাসিভ হইতে পারে, সাবজেক্ট ব্যক্তিবাচক হয়েও যদি ওই বাক্যের কাজটি অ্যাক্টিভলি করতে না পারে, ওই বাক্যের কাজটি সরাসরি করতে না পারে, সরাসরি বা নিজে করতে না পারে, নিজে করতে না পারে, মানে বাক্যের সাবজেক্টটা ব্যক্তি, কিন্তু তারপরে সেটা প্যাসিভ হইতে পারে যে সাবজেক্ট যে ব্যক্তিটা আছে সে যদি ওই কাজটা করতে না পারে। কিরকম, যেমন আমি যদি বলি হি হ্যাজ বিন পানিশড, দেখো একজনকে পানিশমেন্ট দেওয়া, এটা কিন্তু সে নিজে নিজেকে দিতে পারে না, কারো দ্বারা হইতে হয়।
এই জন্য দেখো হিয়ার পরে এই যে হ্যাজ, এই বিনটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, এটা হচ্ছে প্যাসিভ, হ্যাজ বিন, এই বিনটা হচ্ছে অক্সিলারি ভার্ব আসছে পানিশড। তার মানে সাবজেক্ট হিটা ব্যক্তি, তারপরে সে পারলো না কেন? কারণ সাবজেক্ট যে রয়েছে সে নিজে পানিশমেন্টের কাজটা অ্যাক্টিভলি সরাসরি নিজেকে দিতে পারে না। ক্লিয়ার? তাহলে আমরা কি আলোচনা করছি একটু যদি খেয়াল করে দেখি, যে এটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম থাকলে ফিউচার ইন প্রেজেন্ট, পাস্ট ফর্ম থাকলে ফিউচার ইন পাস্ট, পাস্ট পারফেক্ট থাকলে ফিউচার ইন পারফেক্ট, উড হ্যাভ, শুড, এগুলো কিন্তু এই যে ফিউচার ইন প্রেজেন্ট, ফিউচার ইন পাস্ট এরকম শব্দ কোনো গ্রামার বইয়ে পাবা না। এটা আমি যেভাবে বলি সেইভাবে, এটা তোমার পরীক্ষা হেল্প করবে। তাহলে এটা কি রয়েছে? ইফের পরে প্রেজেন্ট ফর্ম, এখানে ফিউচার ইন প্রেজেন্ট, পাস্ট ফর্ম ফিউচার ইন পাস্ট, পাস্ট পারফেক্ট ফিউচার ইন পারফেক্ট, উড হ্যাভ, শুড হ্যাভ, পাস্ট পার্টিসিপল। আর চিরন্তন সত্য হলে দুই দিকে ইনডিফিনিট, এক থেকে এক বিয়োগ করলে 0। এবং ইন্টারেস্টিং জিনিস, প্যাসিভ ভয়েসে থাকে যখন, তখন একটা অক্সিলারি ভার্বের সাথে হয়। প্যাসিভ ভয়েস চেনার উপায়টা কি? সাবজেক্ট শান্ত বস্তুবাচক অথবা সাবজেক্ট ব্যক্তিবাচক হয়েও যদি ওই বাক্যের কাজটা করতে না পারে সরাসরি, তাহলে প্যাসিভ। আচ্ছা, এবার আমরা যাই দেখি ওইখানে বাক্যগুলো কি কি ছিল দ্রুত। আচ্ছা, ইফ টিচিং মোর ফিওর টিচার স্টুডেন্ট উড লিভ দ্য প্রফেশন। তুমি লক্ষ্য করো, দাড়িপাল্লার এই কমার আগ পর্যন্ত দাড়িপাল্লার একদিক, আর এইটা হচ্ছে আরেকটা দিক। এই দিকে আছে কি দেখো, উড, এরপর মূল ভাব। তাহলে উড মানে ফিউচার ইন পাস্ট, তাহলে এখানে পাস্ট ফর্ম হবে। তার মানে টিচিং পেইড, এই যে পাস্ট ফর্ম, টিচিং পেইড মোর ফিওর টিচার অর স্টুডেন্ট উড লিভ দ্য প্রফেশন। ওকে, হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো যে হি হ্যাড ট্রাইড, হি হ্যাড এর পরে কি আছে? ট্রাইড, ভার্ব পাস্ট পার্টিসিপল আছে। হ্যাড এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল, তার মানে কি এখানে অবশ্যই হচ্ছে উড হ্যাভ, শুড হ্যাভ হবে। তাহলে দেখো হি উড হ্যাভ, দেখো উড হ্যাভ অ্যারেস্টেড যদি দাও তাহলে আবার ভুল হবে। কেন? এটি কারণ কি? কারণ সে তো নিজেকে অ্যারেস্ট করতে পারবে না, যে হবে। তাহলে এই উড হ্যাভের সাথে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে বিন, এই যে উড হ্যাভ বিন, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। এটা খুব ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? আমি যেটা বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ভালো করে খেয়াল করবা আমি কি বলছি। এটা দেখো, আমাদের এখানে যে আজান দিচ্ছে, আমাদের বলি আগে 8টার আগে, আমি যতদূর জানি যে 8টার আগে কোথা কিন্তু তারাবি হওয়ার মানে হওয়ার সুযোগই থাকে না। আর যার কারো যদি এখানে তারা, তোমার উজু করে রেডি হয়ে থাকবা, আমরা হচ্ছে 8টা পর্যন্ত, 8টার দিকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে লক্ষ্য করো, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো। আচ্ছা, আমরা আরেকটা করবো, অ্যাজ দ্য সান আই ডিসাইডেড টু গো আউট। এখানে তুমি লক্ষ্য করে দেখো, অ্যাজ দ্য সান, দেখো আই ডিসাইডেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তার মানে অতীতের দুইটা কাজ যদি একসাথে হয়, তাহলে অতীতের একই সাথে দুইটা কাজ হলে 5-এর বন্ধু 6, তাহলে আই ডিসাইডেড টু গো আউট, এটা 5, তাহলে এখানে 6 নাম্বার দিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। ওকে, জিনিসটা মাথায় ঢুকছে আমি কি বলছি? তাহলে এই অনুযায়ী পড়বো আমরা, যে জিনিসটা পড়ার প্যাটার্নটা যাতে এরকম থাকে। তাহলে এবার আমরা আরো কয়েকটা মনে হয় কোশ্চেন্সের মধ্যে একটু অ্যানালাইসিসে যেতে পারি। হ্যাঁ, একটু যাই আমরা দেখি। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি একটু পড়লাম আমরা, আর একটু পড়ছি হচ্ছে তোমার ইংলিশ, না? আচ্ছা, দেখি আমরা আরেকটু খুব দ্রুত একটু কয়েকটা সলভ করি। পোস্টেরিয়র মানে হচ্ছে পশ্চাৎ ভাগ, পিটুইটারি থেকে নিম্নে কোন হরমোন নিঃসৃত হয়? দুইটা বলছে, এডিএস এবং হচ্ছে বলছিলাম অক্সিটোসিন। দেখি, লিউটিনাইজিং হরমোন, এটা অগ্রপিটুইটারি, অক্সিটোসিন এটা হবে। অক্সিটোসিন যেটা, এটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরণ হয়। ওকে, তার মানে কোন জায়গা থেকে কি ক্ষরণ হচ্ছে এই জিনিসগুলো পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিম্নের কোন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? আচ্ছা, থাইরয়েড থেকে থাইমোক্রাইসিন, না এটা হওয়ার কথা না, থাইরক্সিন এটা হয়, ক্যালসিটোনিন হয়, ট্রাইডোথাইন, এই 3টা হয়। কারণ থাইরয়েড গ্রন্থি থেকে আমি বলছি তোমাকে T3, T4 এবং ক্যালসিটোনিন, T3, T4 এবং ক্যালসিটোনিন, এই 3টা। T3 হচ্ছে ট্রাইডোথাইরোনিন, T4 হচ্ছে থাইরক্সিন, এটা আয়োডিন তো লাগে এটার সাথে, আর ক্যালসিটোনিন রক্তে যেটা ক্যালসিয়ামের পরিমাণটা কমায় দেয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থাইমোক্রাইসন। ওকে, নিচে কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ? ইনসুলিন এবং অ্যাড্রেনালিন। তুমি খেয়াল করে দেখো যে লোকাল হরমোন মানে এটা সাধারণত ওই যে ডাইজেস্টিভ সিস্টেমের হরমোনগুলো বলে। দেখি আমরা ইনসুলিন, অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হচ্ছে সুপ্রারেনাল থেকে হয়, এবং অ্যাড্রেনালিনের কারণে জরুরি বা বিপজ্জনক অবস্থায় খুব ভয় লাগে, এই জিনিসটা হয়। থাইরক্সিন এবং সিক্রেটিন, এটা হচ্ছে তোমার থাইরয়েডের সাথে, আর একটা হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিনটা অবশ্যই ইয়ার সাথে সম্পর্কিত, মানে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম, পরিপাক, একটা দিয়ে হবে না। সিক্রেটিং, অ্যান্টারোগাসিন, এই দুইটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, এই দুইটা হচ্ছে লোকাল হরমোন, যেখানে ক্ষরণ হচ্ছে ওইখানেই কাজ করতেছে। ওকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে রয়েছে, এটা তো হচ্ছে যে বুঝতে পারছো যে হচ্ছে যে সেক্স হরমোন হিসেবে কাজ করছে। তাহলে কোন জায়গায় লোকাল হরমোনের দাম? সিক্রেটিন এবং অ্যান্টারোগাস্টিন। ওকে, দেখো শিশুর থাইরয়েড হরমোন কমে গেলে তাই কি বলে? থাইরয়েড হরমোন যদি শিশুদের কমে যায়,
খেয়াল করবা চিলড্রেন অবস্থায় যে আছে না, সেইটাকে আমরা সহজ করে যেটা বলি আর কি, চিলড্রেন বানানটা দিয়ে সি আছে না, শিশু মানে কি চিলড্রেন, শিশু অবস্থায় যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে সি দিয়ে একটা নাম আছে ক্রেটিনিজম, ক্রেটিনিজম, ঠিক আছে। তার মানে শিশুদের থাইরয়েড হরমোন কমে গেলে তাকে ক্রেটিনিজম বলে। আর বয়স্ক অবস্থায় যদি বয়স্ক অবস্থায় যদি থাইরয়েড হরমোন কমে যায় তখন তাকে বলে ম্যাক্সিডিমা। আর অ্যাডিসন যে রোগ, এটা হচ্ছে তোমাকে বলি ওই যে তোমার নিশ্চয় নাম খেয়াল থাকবে, ওই ইয়া আছে না, ওইটাকে যেটা আমরা বলি যে সুপ্রারেনাল থেকে, হ্যাঁ ওইটা হচ্ছে যে ওই যে গ্লুকোকর্টিকয়েড, মিনারোকর্টিকয়েড, যৌনকর্টিকয়েড আছে না, ওগুলো যদি হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে কম ক্ষরণ হচ্ছে তাহলে অ্যাডিসন রোগ, আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে হচ্ছে কুশিং রোগ বা কুশিং সিনড্রোম। এগুলো আরও আমরা ডিটেলস পরে বলবো ইনশাল্লাহ, একটু খালি খেয়াল রাখো। নবজাতক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণ করে কে? নবজাতক শিশু যে রয়েছে এর ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণ করছে এটা হচ্ছে এই যে অল্প বয়সে মা আমাদের লাগে থাইমাস, এই থাইমাস হচ্ছে নবজাতক শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ নিয়ন্ত্রণ করে। তো আমরা হচ্ছে যে ইনশাল্লাহ এই অনুযায়ী আরেকটা জিনিস একটু আমরা পড়তে পারি। দেখছো আসলে ইয়াতে মানে মাগরিবের পরেই এই যে ওটাকে কি বলে ইফতারির পরে ক্লাস, আমাদের তো প্রাইভেট গ্রুপে গোটা রুটিন দিয়ে দিয়েছে, দেখো তুমি, ঠিক আছে না, প্রাইভেট গ্রুপে একদম সুন্দর করে রুটিন দেওয়া আছে। যে কোনো অ্যানালাইসিস ক্লাস হইলে আমরা মাঝে মধ্যে আমরা পেজে নেই, কিন্তু মেইন ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে, এখানে দেখো কোন গ্রুপে আছো তুমি, সেটা দেখলেই তো বুঝতে পারবা। আচ্ছা এবার আমরা একটু সংবিধান আছে না, সংবিধান একটু 2-3 মিনিট খালি একটু পড়বো, বেশি না, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট। দেখো সংবিধান থেকে কিন্তু এবার প্রশ্ন আসবে, কেননা তোমরা জানো যে সংবিধানের সাথে সম্পর্কিত বাংলাদেশের বর্তমান সময়টা খুব মানে হচ্ছে যে কানেক্টেড। তো সংবিধানে প্রশ্ন থাকার একটা বড় স্টাইল হচ্ছে বিভিন্ন অনুচ্ছেদ দিয়ে বললো যে এটা কোন অনুচ্ছেদে আছে এই সংবিধানের, তো এইটা আমরা আলোচনা করবো, এটা নিয়ে আমরা একটা এক্সট্রা যে কোনো দিন একটা ক্লাস নেব, এটা সামারিতে তো পাবাই, এখানে আমি জাস্ট একটু দেখাই। সংবিধানের কোন অনুচ্ছেদ মানুষের নাগরিকগণ বাংলাদেশি, দেখো বাংলাদেশি যেটা আছে এটা মনে রাখার একটু বুদ্ধি শিখে দেয়, এটা হচ্ছে যে এই যে বাংলা 3টা বর্ণ, দেশি 4-5, আর এরপর শিকারটা মিলে 6-এর 2 অনুচ্ছেদ। তাহলে বুঝতে পারছো প্রশ্নের স্টাইলটা কি, একটা লাইন বলবে এইটা কত অনুচ্ছেদে আছে, দেখি আমরা এইভাবে খেয়াল রাখতে পারি কিনা। গণপ্রজাতন্ত্রী মানুষ আমাদের রাষ্ট্রভাষা মূল্যে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কর্তব্য, এটা 21-এর 2 আছে, নাগরিক এবং সরকারি কর্মচারীদের, এটা হচ্ছে 21-এর 2, 21-এর 2 বা 21-এর খ, ওকে তাহলে 21। আর আরেকটু বলে রাখি যেটা যেটা তোমার লাগবে, যেমন হচ্ছে এই যে 22 আছে না, 22-এ আছে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণ। এগুলো মনে রাখার টেকনিক আছে, আমি জাস্ট খালি একটু বলছি, একটু খেয়াল করো। নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণ, বিচার বিভাগের পৃথকীকরণ, এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পৃথকীকরণ। ওকে, এরপর যেটা রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ কোরাম, মানে কতজন থাকলে হচ্ছে যে সংসদ হচ্ছে শুরু হবে, 60 জন থাকতে হবে। সেক্ষেত্রে যখন 60 জন হয় তাহলে হচ্ছে যে ওই যে কাস্টিং ভোট, স্পিকার সহ তখন 60 করলেও হয়ে যাবে। ওকে ভাই, গণতন্ত্র এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয় সংবিধানের কোনো অনুচ্ছেদ। আচ্ছা দেখো তো, গণতন্ত্র আমাদের প্রথম একটা চাওয়া না, যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া এটা তাইলে 1, মৌলিক অধিকার একটা 1, তাহলে 2টা 1 পাশাপাশি, তাহলে গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চয়তা, এটা 11 নম্বর অনুচ্ছেদ। তার মধ্যে বলি 17 আছে না, যেমন হচ্ছে ওই যে মেয়েদের হচ্ছে অবৈতনিক শিক্ষা, মেয়েদের অবৈতনিক শিক্ষা, এটা হচ্ছে 17। এখানে বলে রাখি একটা জিনিস খেয়াল রাখবা, মেয়েদের বিয়ের বয়স 18 না, 17 বছর পর্যন্ত তাদের পড়াশোনা ফ্রি করে দিলাম, 18তে বিয়ে হবে, তাহলে মেয়েদের অবৈতনিক শিক্ষা 17। আর 16তে হচ্ছে গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা বা নাগরিক, মানে গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা, বিদ্যুৎ থাকলে হচ্ছে 16 বছর বয়সকে সুইট 16 বলে না, বিদ্যুৎ থাকলে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তাহলে গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চয়তা, এটা হচ্ছে তোমার 11 নম্বর অনুচ্ছেদ। আর 12 সম্ভবত 12 যেটা আমার যত মাথায় আসে, ধর্ম নিরপেক্ষতাবাদ হচ্ছে 12, ধর্ম নিরপেক্ষতাবাদ, ঠিক আছে, সেকুলারিজম হচ্ছে 12। ওকে ফাইন। সংবিধানের কোন অনুচ্ছেদ আমাকে মানুষের বৈদেশিক নীতি পরিচালিত, বৈদেশিক নীতি পরিচালিত অনুচ্ছেদ 25, বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ। আমরা এটার সামারিতে, এটা প্রাইভেট গ্রুপে ভাই আমাদের এখানে নামাজ দেরিতে হয়, আমাদের এখানে জামাতের টাইমে তোমার সাথে মিলে না। এই একটা প্রশ্ন করলা, যে প্রশ্নটা হচ্ছে খুচুর খাজার প্রশ্ন, মানে মূর্খ আসলে কি বুঝাবো। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
তাহলে সংবিধান যে আছে এটার ইংরেজি কি বলো তো? কনস্টিটিউশন। কনস্টিটিউশন, ঠিক না? এখানে বর্ণ কয়টা আছে দেখো তো? 4, 4, 8, 4, 12। তাহলে 12টি হচ্ছে প্রধান বৈশিষ্ট্য আছে, 12টি। ওকে, এরপরে যাই দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে। তুমি দেখো জনস্বাস্থ্য নৈতিকতা যে রয়েছে, লক্ষ্য করো, এই যে নৈতিকতার সাথে আমরা বলি না 18 বছর বয়স সম্পর্কে, তাহলে এটা অনুচ্ছেদ 18-তে আছে। আচ্ছা, এরপর দেখো আর 2-1টা করে শেষ করবো। সকল নাগরিক হচ্ছে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী। তো খেয়াল রাখতে হবে যে আইনের দৃষ্টিতে সমান। এই যে ইসলামের একটা খুব সেরা রোজা আছে না, 27 রোজা, লাইলাতুল কদর, মনে রাখার জন্য বলছে এটাতে সবাই সমান হবে। কেন? কারণ আগেকার দিনের মানুষ অনেক বছর বাঁচত, তা আমরা তো 800,000 বছর বাঁচতে পারবো না, তাহলে এক রাতে বহু রাতের ইবাদত পেয়ে যাবো। তাহলে ওইটা হচ্ছে 27। তাহলে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, আইনে আশ্রয় লাভের অধিকার, এটা 27 নম্বর। আচ্ছা, বাংলাদেশ সমুদায় প্রশাসনিক ট্রাইব্যুনাল, সম্ভবত এটা খেয়াল রাখবা যে নির্বাচন কমিশন গঠন যে আছে, নির্বাচন কমিশন গঠন, এটা খেয়াল রাখবা যে 118। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে একজন একটা করে ভোট দিতে পারে এবং 18 বছর বয়সের আগে কিন্তু ভোট দেওয়ার সুযোগ নেই। তাহলে 118, এটা মনে রাখার জন্য। আর তার ঠিক আগেরটা, তার মানে 117 নম্বরের অনুচ্ছেদ হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়টা আছে। বাংলাদেশ সমাজে কত নম্বর হচ্ছে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে সে কি হয়ে গেল? দেখা গেল সে হচ্ছে লাকি হয়েছে, মানে ভাগ্যবান। লাকি কি বলে? 7 কে স্কোয়ার করলে কত হচ্ছে? 49। তাহলে সাধারণ ক্ষমা হচ্ছে 49 নম্বর অনুচ্ছেদ। তাহলে যেগুলো পড়ছে একটু রিভাইজ করে ফেলে এই অংশটা কয়েক সেকেন্ডের মধ্যে। বাংলাদেশের নাগরিক বাংলাদেশি, তাহলে 3, 2, 4, 5, 6টা বর্ণ, তাহলে 6-2। দ্রুত একটু কমেন্টস করো, দেখো যে মাথায় আছে কিনা। তারপরে রাষ্ট্র পর্যায়ে মূল্যতে নাগরিক এবং সরকারি কর্মচারী কর্তব্য, এটা হচ্ছে 21-এর হচ্ছে খ বা 21-এর 2 এটা অনুচ্ছেদ। জাতীয় সংসদে কোরাম মানে কতজনে সংসদ চালু করা যাবে? 60 জন। আর এক্ষেত্রে স্পিকার যদি ভোটটা হিসাব করে এটাকে বলে কাস্টিং ভোট। গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া, গণতন্ত্র 1 নম্বর চা, মৌলিক অধিকার 1 নম্বর, 2টা এক পাশাপাশি থাকলে 11। আর অন্যগুলো বলছি এটা খেয়াল রাখি 12 ধর্ম নিরপেক্ষতা, 17 হচ্ছে যে মেয়েদের অবৈতনিক শিক্ষা, 16 হচ্ছে গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা। কোন অনুচ্ছেদে আলোক কি বাংলাদেশের বৈদেশিক নীতি? অনুচ্ছেদ 25। এরপর সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কনস্টিটিউশন, বানানটা ইংরেজিতে 12টা বর্ণ, 12টি। কর্মসংস্থান সমাজে কোন জনস্বাস্থ্য নৈতিকতা হচ্ছে 18, তাহলে অনুচ্ছেদ 18। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, তাহলে ওই যে লাইলাতুল কদর 27, সবাইকে সমান করবে। প্রশাসনিক ট্রাইব্যুনাল 118 হচ্ছে নির্বাচন কমিশন গঠন, তার আগেরটা 117। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা রয়েছে? এটা হচ্ছে লাকি 7, 749। তাহলে 49 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান আছে। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছি। যা পড়বো টেকনিক দিয়ে পড়বো, ঠিক আছে? এবং আমি বারবার বলি 26-এর যারা মেডিকেলে চান্স পাইতে চাও, তোমাদের সুপার কমান্ডার কিন্তু এই যে এখন যে প্রি মেডিকেল, এটা কিন্তু উপহার পুরা। তুমি আগের থেকে ভর্তি হলে তোমার লাভ কত কি, এটা নিয়ে আমরা একটা লাইভ ক্লাস 2-1-এর মধ্যে করব। আগামীকালকে সন্ধ্যা 7টার দিকে আমাদের ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের এটার হচ্ছে ওরিয়েন্টেশন রয়েছে। ফ্রাইডে মেডিকেল 2027 যাদের, তাদের ওরিয়েন্টেশন আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।